ওয়েলকাম স্টুডেন্টস, হোপ ইউ আর ডুইং কোয়াইট ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আপকামিং যে এক্সামসগুলো রয়েছে বা ইন ফিউচার এক্সামসগুলোকে টার্গেট করে যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপার প্রাইমারি টেট এক্সামের এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের, তাদের প্রত্যেককে বলবো যে তোমরা তোমাদের পড়াশোনার যে স্টাডির যে কন্টিনিউইটি সেটা মেনটেন রাখবে এবং সফলতা একদিন আসবেই। তো চলো, আজকে আমাদের টপিক হচ্ছে মক টেস্ট 2 অর দ্য সেকেন্ড মক টেস্ট কোথাকার টেট, ডব্লিউবি টেট এবং ডব্লিউবি টেট বা আপার প্রাইমারি টেটের প্রিপারেশনকে টার্গেট করে আমি আজকে এই মক টেস্টটি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং আজকের যে সাব টপিক বা বিষয় সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ। এবং তোমরা জানো যে এই মক টেস্টে টোটাল 30 কোশ্চেন্স রয়েছে সোশ্যাল স্টাডিজ, এবং সোশ্যাল স্টাডিজ সেগমেন্টে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, অর্থবিদ্যা, রাষ্ট্রনীতি, অ্যাপ্লাইড অর্থবিদ্যা এবং ডব্লিউবি জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো সংযোজন করেছি। এবং তোমরা যদি মক টেস্ট সিরিজে পার্টিসিপেট করতে চাও তাহলে এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কানেক্ট করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। আই উইল গাইড ইউ ডেফিনেটলি। তো চলো আজকের মক টেস্ট সেকশনে চলে যাই। তো চলে এসেছি আজকের মক টেস্ট সেগমেন্টে। চলো আমরা মক টেস্ট স্টার্ট করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, অর্থবিদ্যা চর্চা হয় প্রাচীন গ্রিসে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ফ্রান্সে, জার্মানিতে। তোমাদের আমি 5 সেকেন্ডস টাইম দিচ্ছি, এর মধ্যে তোমরা সঠিক অ্যান্সার মার্ক করবে, তারপর আমি অ্যান্সার বলে দেব। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে প্রাচীন গ্রিসে। আমরা জানি যে প্রাচীন গ্রিসে অর্থবিদ্যার চর্চা শুরু হয়। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। অর্থবিদ্যা হলো একটি সমাজবিজ্ঞান। অবশ্যই অর্থবিদ্যা সমাজবিজ্ঞানের অংশ এবং এটি বাস্তব বিজ্ঞান, এবং অর্থনীতি এটা শুধু বাস্তবই না, এটা অ্যাপ্লাইড সায়েন্সও বটে, অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্সও বটে। তাই এখানে দুটোই সঠিক উত্তর এবং তাই এখানে রাইট অ্যান্সার হবে উভয়ই। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে, ওয়েলথ অফ নেশনস বইটির লেখক কে? অপশনগুলো দেখো, দাদাভাই নৌরোজি রয়েছে, অমর্ত্য সেন রয়েছে, অ্যাডাম স্মিথ রয়েছে, মার্কস বা কার্ল মার্কস রয়েছে। তো এখানে অপশনসগুলো তোমরা দেখে তোমাদের আনসার মার্ক করো, তারপর আমি তোমাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি। এখানে রাইট আনসার হচ্ছে অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশন অ্যাডামস স্মিথের লেখা। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। রাষ্ট্রনৈতিক হবে না, এটা নৈতিক হবে। রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক নামে কে পরিচিত? আলফ্রেড মার্শাল, মার্কস, অ্যাডাম স্মিথ, কেইনস। পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যাল ইকোনমিক্স, ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স, মনে রাখবে এই ইংলিশ টার্মটা। এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল ইকোনমিক্স, অর্থাৎ রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। আধুনিক অর্থবিদ্যার জনক? জে এম কেইন্স, কার্ল মার্কস, এল রবিনসন, জ্যাকব ভাইনার। তো তোমরা সঠিক অ্যান্সারটি মার্ক করে নাও, আমি তারপর অ্যান্সার অবশ্যই বলে দেবো উইদিন 5 সেকেন্ডস, আফটার 5 সেকেন্ডস। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে জে এম কেইন্স। তোমরা জেনে থাকবে যে আধুনিক অর্থবিদ্যার জনক হচ্ছে জে এম কেইন্স। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওয়েলথ অফ নেশনস বইটি প্রথম প্রকাশিত হয়? বইটি অ্যাডাম স্মিথের লেখা, আমরা সেটা জানি, কিন্তু এটি কত সালে প্রকাশিত হয় এটাও কিন্তু সমধিক গুরুত্বপূর্ণ। এখানে জানবে রাইট অ্যান্সার 1776, 1776 সালে ওয়েলথ অফ নেশনস বইটি কিন্তু প্রকাশিত হয়। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে? খসড়া কমিটির কাছে প্রস্তাবনা বা প্রিয়াম্বলের প্রস্তাব করেন? অপশনগুলো একবার দেখে নাও। আশা করি তোমরা অপশনগুলো দেখে সঠিক উত্তরটি মার্ক করেছো। আমরা জানি যে খসড়া কমিটির কাছে প্রস্তাবনা বা প্রিয়াম্বল, খসড়া কমিটি মানে ড্রাফটিং কমিটি। লাস্ট মক টেস্টে এইখান থেকে রিলেটেড একটা কমিটি ছিল, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? আমরা জানি বি আর আম্বেদকর ছিলেন। কনস্টিটিউশন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ড্রাফটিং কমিটি, তার চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, যাই হোক চেয়ারম্যান। এই ড্রাফটিং কমিটির কাছে প্রিয়াম্বল, আমরা জানি যে প্রিয়াম্বলকে হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলা হয়, এর প্রস্তাব করেন কে? এখানে সঠিক উত্তর হবে নেহেরু। আশা করি তোমরা এটা ঠিকঠাক মার্ক করেছিলে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। গণপরিষদ বা সংবিধান সভার স্থায়ী সভাপতি নিযুক্ত হন?
অপশনগুলো দেখো, আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, সীতারামাইয়া পট্টবী, জওহরলাল নেহেরু। এখানে সঠিক উত্তর হবে স্থায়ী সভাপতি। আমি প্রথমে বলেছিলাম যে অস্থায়ী সভাপতি হিসেবে দুদিনের জন্য নিযুক্ত হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা, বয়োজ্যেষ্ঠ সদস্য হিসাবে। কিন্তু তারপর 11ই ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির স্থায়ী সভাপতি নিযুক্ত হন। এখানে রাইট অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতীয় সংবিধান রচনার জন্য মোট কত সময় লেগেছিল? 2 বছর 7 মাস 23 দিন, 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 9 মাস 23 দিন, 2 বছর 11 মাস 5 দিন। আমরা জানি যে প্রায় 3 বছর সময় লেগেছিল, সো প্রায় 3 বছর কাছাকাছি দেখলে দেখো অপশন বি এবং সি, ডি ক্ল্যাশ করছে। এটা 11 মাস 11 মাস, কিন্তু জানবে যে 2 বছর 11 মাস 18 দিন, 18 দিন এটাই ছিল সঠিক উত্তর। ভারতের সংবিধান রচনা করতে এই সময়টাই লেগেছিল। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত হয়েছিল, না সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিল, সরকারের দ্বারা, কেবলমাত্র রাজন্যবর্গ শাসিত রাজ্যের প্রতিনিধি? গণপরিষদে যারা সদস্য ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য, তারা কিন্তু রাজন্যবর্গ শাসিত, কেবল কথাটাই কেবল মাত্র, আসলে এটা হতো কেবলমাত্র রাজন্য শাসিত রাজ্যের প্রতিনিধি তারা ছিলেন না। তারা সরকারের দ্বারাও নিযুক্ত ছিলেন না এবং জনগণের মাধ্যমে কোনো ভোটাভুটির দ্বারাও নিযুক্ত হয়েছিল না। এরা ছিল প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলি বা প্রাদেশিক আইনসভা, তার দ্বারা নির্বাচিত হয়েছিল। তাই এখানে সঠিক উত্তর অপশন এ। ভারতের প্রথম ওয়েভ এনার্জি প্রজেক্ট নির্মিত হয়েছে কোথায়? কান্ডালা, ঝিঝিংগম, কারওয়ার, চেন্নাই। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ঝিঝিংগম। কোশ্চেন নম্বর 12 রয়েছে, নিচের কোনটি ফুট লুজ উদ্যোগ? ফুট লুজ উদ্যোগ। অপশনগুলো দেখো, তৈল শোধন, অয়েল রিফাইনারি, চিনি, সুগার, সফটওয়্যার, অ্যালুমিনিয়াম। আমরা জানি ফুট লুজ উদ্যোগ বা এন্টারপ্রেনিয়ারশিপ বা ফুট লুজ ইন্ডাস্ট্রি বলতে হাই টেকনোলজি রিলেটেড, অ্যাপ্লিকেশন রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড যে উদ্যোগ সেটাকেই বলা হয়। তাই এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সফটওয়্যার। তো চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। ভারতের কোন রাজ্যে চিনি কলের সংখ্যা সর্বাধিক? গুজরাটে সবচেয়ে বেশি আখ উৎপাদন হলেও চিনি কল বা আখের যে মিল, মানে আখ থেকে চিনি বের করার বা বানানোর যে মিল, সেটা কিন্তু উত্তরপ্রদেশ নয়, বরং মহারাষ্ট্রে সবচেয়ে বেশি। তাই এখানে রাইট আনসার অপশন বি। আশা করি তোমরা এটা ঠিকঠাক মার্ক করেছো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পেট্রো রসায়ন, পেট্রো রসায়ন বা পেট্রোকেমিক্যাল শিল্পের সাথে সম্পর্কযুক্ত কোনটি? কোরবা, নেপোনগর, কয়ালি, নাসিক। নেপোনগর আমরা জানি নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত, অর্থাৎ নিউজ পেপারের যে কাগজ, এবং কয়ালি এখানে তৈল শোধনাগার রয়েছে। সুতরাং পেট্রোকেমিক্যাল কথাটির সাথে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির সাথে এই কয়ালি নামটি বিশেষভাবে জড়িত। তাই এখানে রাইট আনসার অপশন সি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি চন্দন কাঠ পাওয়া যায়? তোমরা নিশ্চয়ই চন্দনদস্যু বীরাপ্পানের নাম অবশ্যই শুনেছো। তিনি ছিলেন চন্দন কাঠ তস্কর, যদিও তার সম্পর্কে ভালো মন্দ বিভিন্ন কথাই শোনা যায় স্থানীয় স্তরে। যাই হোক, সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চন্দন কাঠ পাওয়া যায়। অপশনগুলো দেখো, মধ্যপ্রদেশ অবশ্যই না, আসাম অবশ্যই না, কেরালা বা কর্ণাটকের মধ্যে দুটোর একটি অপশন হবে, বোঝাই যাচ্ছে। কিন্তু এখানে রাইট অ্যান্সার কর্ণাটক। মনে রাখবে যে কর্ণাটক রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি চন্দন কাঠ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, তামিলনাড়ু রাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ? দোদাবেতা, ধূপগড়, মহেন্দ্রগিরি, কোডাইকানাল। এখানে রাইট অ্যান্সার হচ্ছে দোদাবেতা। তামিলনাড়ু রাজ্যের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। চলো আমরা আজকে নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে? প্রশ্নটি রয়েছে, ইতিহাস থেকে কোন গুপ্ত সম্রাট শকেদের শত্রু? শক আমরা জানি
বৈদেশিক আক্রমণকারী ছিল, এবং অরি মানে হচ্ছে শত্রু, শকদের শত্রু বা শকদের দমন করে এই গুপ্ত সম্রাট শকারি অভিধা বা উপাধি গ্রহণ করেন। তিনি প্রথম চন্দ্রগুপ্ত নন, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাই এখানে রাইট আনসার অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি বিক্রমাদিত্য নামে পরিচিত, এবং তার সময়কার ভারতকে বলা হয় সুবর্ণ যুগ। গুপ্ত যুগকে বলা হয় প্রাচীন ভারতের সুবর্ণ যুগ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। কার রাজত্বকালে চীনা পর্যটক ফা হিয়েন ভারতে আসেন? অপশনগুলো দেখো, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে দেখো, হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং নামক চৈনিক পর্যটক ভারতে আসেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসেন কে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্থিনিস, যার ইন্ডিকা একটি বিখ্যাত গ্রন্থ। প্রথম চন্দ্রগুপ্তই হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য, দুজন কিন্তু আলাদা ব্যক্তি নন। তাই এখানে সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কারণ এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চৈনিক পর্যটক ফাহিয়ান ভারতে আসেন। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। স্বরাজ্য পার্টি কোন সালে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে? যাই হোক, আগের মক টেস্টের সাথে এই কোশ্চেনটি রিপিট হয়ে গেছে। এখানে রাইট আনসার 1926। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? রাজনারায়ণ বসু, অশ্বিনী কুমার দত্ত, দ্বারকানাথ ঠাকুর, বিপিন চন্দ্র পাল। এখানে সঠিক উত্তর কি হবে? আমি অলরেডি এর আগে একটা আলোচনায় বলেছিলাম, আশা করি তোমরা এটা সঠিক আনসার অবশ্যই মার্ক করতে পারবে। 5 সেকেন্ডস পরে আমি আনসার বলছি। এখানে রাইট আনসার হচ্ছে রাজনারায়ণ বসু। তো চলো আমরা নেক্সট কোশ্চেন বা কোশ্চেন নাম্বার 21-এ চলে যাই। ইউনাইটেড ইউনিয়ন হাউস, ইউনাইটেড ইউনিয়ন হাউস বা ইউনাইটেড ইন্ডিয়া হাউসও বলা হয়, এর প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়, আব্বাস তৈয়বজি, শচীন্দ্রনাথ বক্সী, তারকনাথ দাস। এখানে রাইট আনসার হচ্ছে তারকনাথ দাস। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পার্সিভাল স্পিয়ার কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলেছেন? অপশনগুলো দেখো, লর্ড বেন্টিঙ্ক, লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড লিটন। এখানে সঠিক উত্তর হচ্ছে লর্ড লিটন। ছোট্ট আমি একটা বলছি, কথাটি কে বলেছেন এটা কিন্তু মানে একটু আনকমন, এটা মনে রাখবে। পার্সিভাল স্পিয়ার তিনি বলেছেন উজ্জ্বল বিফলতা। কাকে? লর্ড লিটনকে। লর্ড বেন্টিং আমরা জানি তিনি কি জন্য বিখ্যাত? সমাজ সংস্কারকদের তিনি বিশেষভাবে সাহায্য করেছিলেন, বিশেষ করে রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি কিন্তু গুরুত্ব ভূমিকা পালন করেন। লর্ড কার্জন তিনি বঙ্গভঙ্গের সাথে বিশেষভাবে জড়িত, এবং তিনি বিখ্যাত নন বরং কুখ্যাতই হয়েছিলেন বঙ্গভঙ্গকে কার্যকরী করার ফলে, বঙ্গভঙ্গের উদ্যোগ নেওয়ার ফলে 1905 সালে। এবং লর্ড রিপন তিনি কিন্তু যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি লোকাল স্বায়ত্তশাসনের ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসনের তাকে জনক বলা যায়। তার সময়ে বেশ কিছু হোয়াইট রিভলিউশনও হয়েছিল। মানে হোয়াইট রিভলিউশন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা ওটা নয়, যেটা 1958-এর দিকে 57-এর দিকে হয়েছিল, 1857-এর দিকে হয়েছিল, বরং এটা সেটার কথা বলছি। তিনি ওই ইউরোপিয়ানদের বিচার করার যে ক্ষমতা ভারতীয় জাজদের দিয়েছিলেন, অর্থাৎ ইলবার্ট বিল বিতর্ক, আমি ভুলে গিয়েছিলাম ব্যাপারটা। এই ইলবার্ট বিল বিতর্ক কিন্তু হয়েছিল লর্ড রিপনের সময়কালে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রথম ভারতীয় আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসারের নাম কি? বদরুদ্দিন তৈয়বজি, অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনিই ছিলেন প্রথম ভারতীয় আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস আধিকারিক। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশন কে স্থাপন করেন? অপশনগুলো দেখো, এম এন যোশী, লালা লাজপত রায়, ভিভি গিরি, এম এন রায়। আশা করি তোমরা সঠিক অ্যান্সারটি মার্ক করে নিয়েছো। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, এম এন যোশী। তিনি কিন্তু অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন। আজকের নেক্সট কোশ্চেন, 25 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, গান্ধীজির অনুপস্থিতিতে কে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলনকে বলা হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট।
আমরা জানি যে অরুণা আসফ আলী কিন্তু গান্ধীজির অনুপস্থিতিতে এই আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেছিলেন। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোন প্রস্তাবকে গান্ধীজি আ পোস্ট ডেটেড চেক অন আ ক্রাশিং ব্যাংক বলে অভিহিত করেছেন? ওয়াভেল প্ল্যান? অবশ্যই না। ভারতের স্বাধীনতা আইন? না। ক্রিপস মিশনের যে প্ল্যান সেটা? হ্যাঁ, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপসের যে প্রস্তাব, ক্রিপস মিশনের যে সভাপতি স্ট্যাফোর্ড ক্রিপস, তিনি যে প্রস্তাব দিয়েছিলেন সেটাকেই গান্ধীজি বলেছেন যে আ পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক, অর্থাৎ একটা ব্যাংক যেটা ক্র্যাশ করে গেছে সেখানে পরে ডেট দেওয়া চেক। অর্থাৎ এই প্রস্তাবের ক্রিপস মিশনের যে প্রস্তাব তার রিলায়েবিলিটি বা ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করে তিনি এই কথা বলেছিলেন। নেক্সট দেখো, ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল সেকশনের। ভারতের গ্লাসগো নামে পরিচিত হচ্ছে দুর্গাপুর নয়, আসানসোলও নয়, হলদিয়াও নয়। এখানে রাইট অ্যান্সার হাওড়া। মনে রাখবে হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। আজকে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, তিলপাড়া বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? দামোদর, ময়ূরাক্ষী, অজয়, সুবর্ণরেখা। অপশনগুলি দেখে নিয়েছো, এবার রাইট অ্যান্সার মার্ক করো, আমি তারপর আনসার বলে দিচ্ছি। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ময়ূরাক্ষী নদী। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? অপশনগুলো দেখো, দামোদর, জলঙ্গি, ইছামতি, সুবর্ণরেখা। এখানে রাইট অ্যান্সার হচ্ছে, বলো, জলঙ্গি। জলঙ্গি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি তোমরা ঠিকঠাক রাইট অ্যান্সার মার্ক করেছো। চলো আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেনে চলে এসেছি। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থ? কয়লা, লোহা, অ্যালুমিনিয়াম, অভ্র। অভ্র ঝাড়খণ্ডে প্রচুর পাওয়া গেলেও পশ্চিমবঙ্গে সেরকম পাওয়া যায় না। অ্যালুমিনিয়ামে ওড়িশাতে প্রচুর পাওয়া গেলেও ওয়েস্ট বেঙ্গলে এর যে প্রচণ্ড যে প্রধান যে খনিজ সম্পদ সেরকম না। লোহাও বলা যায় না, বরং এখানে সঠিক উত্তর হচ্ছে কয়লা। রানীগঞ্জ, ঝরিয়া বেল্ট, এখানে প্রচুর কয়লা পাওয়া যায়, তাই এখানে রাইট অ্যান্সার অপশন এ। চলো মক টেস্টটা একবার সাবমিট করে সঠিক অ্যান্সারগুলো একবার রিভিউ করে নিই। তো আসলে এই মক টেস্টগুলো আমার যে মক টেস্ট পোর্টাল সেখান থেকেই দিয়েছি। তোমরা যদি মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করতে চাও তাহলে কমেন্ট করবে, আমি তোমাদের মক টেস্টের লিঙ্কগুলো শেয়ার করব। তো সেখান থেকে তোমরা মক টেস্টগুলো ওয়ান বাই ওয়ান অ্যাটেম্প্ট করতে পারবে এবং তোমাদের প্রিপারেশন ঠিক কোন লেভেলে আছে সেটাকে ডিটেক্ট করতে পারো, বা সেই মক টেস্টের মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে আর একটু বুস্ট করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি যদি আজকের মক টেস্টটা ভালো লাগে তোমরা এটা সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। সো থ্যাংক ইউ এগেন ফর ওয়াচিং দ্য ভিডিও।